গলা কাটা হইতেছে, একটা মারা হইতেছে, সেই চিৎকার কোনো একটা বাসায়, বাংলাদেশের বাসাগুলি এরকম না যে একটা মেনশন একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে চিৎকারও শোনা যেতেছে না। অসহায় মানে এই বাচ্চার মাটা এই দরজার মধ্যে আঘাত করতেছে, সে একটা সাপোর্ট পাইতেছে না কোনো একটা জায়গা থেকে। আমি বারবার এই উদাহরণ আমি দিতেই থাকবো। আপনি যে শুয়োর খান না, এটার জন্য কি আপনার ঘরে পুলিশ থাকে? আপনি যে বিদেশে গিয়ে শুয়োর খান না, শুয়োরের ফ্যাট দিয়া তৈরি করা বরবটি ভাজিও যে আপনি খান না, ভুলে একবার খাই ফেলে গলায় আঙুল দিয়ে বমি করেন, আপনার সঙ্গে পুলিশ থাকে? তাহলে ঘুষ খাইতে সময়, সুদ খাইতে সময়, এতিমের সম্পত্তি নেওয়ার সময়, হকের বাইরে জিনিস নেওয়ার সময়, আরেকটা মানুষকে অত্যাচার করার সময়, একটা বাচ্চাকে অত্যাচার করে গলা কেটে মাইরা ফেলার সময় আপনাদের মানে সরিয়া লাগবে কেন? কারণটা কি আপনি আমার বলেন? ঘটনাটা কি আপনাদের? আপনার কিছু হইলেই যে নাইটা খোঁজেন, এটা নাই দেখে এটা হয়েছে না, কিছু নাই দেখে এটা হয় নাই। আপনাদের গোষ্ঠীতন্ত্র, আপনাদের দলতন্ত্র, আপনাদের এই যে এই গোষ্ঠী করে করে আরেকটা দলের উপর আক্রমণ, আপনাদের অনুভূতি এগুলির কারণ। এখন জিনিসটা হইলো যে আবার একটা গ্রুপ আছে খালি এইগুলি বলতে আসবে। ভাই আপনারা তো এতদিন বলতে শুনি নাই, এখন আপনি বলতেছেন কেন? ভাই আমার কথা আপনার শোনার দরকার নাই, আপনি শুনেন না আমার কথা, আপনি আপনার কথা শুনেন। আপনার কাছে তো বই খাতা আছে, আপনি আপনার বই খাতা পড়ে দেখেন আপনি কি করছেন। আমার কথা আপনার শোনার দরকার নাই। আমার কথা শুনে আপনি কি করবেন? আপনি নিজের কথা শুনেন, নিজে জিজ্ঞেস করেন যে আপনি ভালো মুসলমান, আপনি ভালো নাগরিক, আপনি ভালো মানুষ, আপনি ভালো পিতা। ভাই আপনি ভালো পিতা, ভাই আপনার বাচ্চাটা এখন আক্রান্ত হয় নাই, আপনার বাচ্চাটা আক্রান্ত হয় নাই দেখে কি আপনার কোনো দায়িত্ব নাই? আপনি ওয়েট করবেন আপনার বাচ্চাটা কখন গিয়ে আক্রান্ত হবে, তারপর গিয়ে আপনি এটা অ্যাক্ট করবেন, রিয়েক্ট করবেন? আর আপনি আমার প্রশ্ন করতে পারেন কি অ্যাকশন, কি রিয়াকশন দেখাবো? ভাই আজকে থেকে ভালো হয়ে যান। ভালো বলতে আমি বুঝি আপনার বই খাতায় আপনার মোরাল যেই জায়গার মধ্যে থেকে আপনার থাকা উচিত, আপনি দলবাজি বাদ দেন। আপনি আরেকটা লোকের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল দেন, এটার নাম ভালো হওয়া। এটার জন্য মানে আপনি ভালো হইলেই আগামীকাল থেকে সবকিছু ভালো হয়ে যাবে তা না, বাট শুরুটা হবে। মানুষের উপকার করার সময় 6টা ক্যামেরার সঙ্গে রাখেন, করেন 6 ক্যামেরার সঙ্গে রাখেন, 37টা ফেসবুক প্রোফাইল খোলেন, খুইলা তারপরে এটার মধ্যে থেকে সব দিতে থাকেন আপনি কি করছেন না করছেন, তারপরেও করেন। এই সমাজটা প্রতি আপনার যে দায়িত্ব আছে, আপনার যে কর্তব্য আছে, সেটা আপনি পালন করেন। ভাই এটা হইতেই পারে না, একটা বাচ্চার গলা কাটা হইতেছে, একটা মারা হইতেছে, সেই চিৎকার কোনো একটা বাসায়, বাংলাদেশের বাসাগুলি এরকম না যে একটা মেনশন একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে চিৎকারও শোনা যেতেছে না। অসহায় মানে এই বাচ্চার মাটা এই দরজার মধ্যে আঘাত করতেছে, সে একটা সাপোর্ট পাইতেছে না কোনো একটা জায়গা থেকে। সে ভাই গল্পগুলি কি আপনার কাছে খুব মানে খুব স্বাভাবিক মনে হয়? খুব স্বাভাবিক মনে হয় গল্পগুলো আপনার মানে এটা এরকম হওয়ার কথা ছিল? এরকম হওয়ার কথা ছিল? ভাই সমাজটা, আমি আবার বলি সমাজ যদি না থাকে আমরা কেউ থাকবো না। কিন্তু ভাই আপনি 90 ভাগ মুসলমানের দেশ, এই 90 ভাগ মুসলমানের দেশের মধ্যে থেকে যেইখানের মধ্যে থেকে আমরা আল্লাহ তার রাসূল সবার জন্য আমাদের যাদের মিনিমাম সম্মান বোধ আছে, তাদের দেশে তো এগুলো হওয়ার কথা না রে ভাই, কোনো অজুহাতেই হওয়ার কথা না। আমি সহজ কথা বলি ভাই, আপনি যে একটা মানুষের কাপড়ের কথা বলেন, ভাই ধরেন একটা দোকানের মধ্যে থেকে কোনো লোক নাই, কোনো দোকানদার নাই, আপনি কি ওই বাসার ওই দোকানের মধ্যে ঢুকে একটা জিনিস এটা আইসা পড়েন ওয়ানলি বিকজ সেই দোকানটা একটা আলগা খালি? আপনি কি ভাই এই যে কোন একটা বাসায় যান, আপনার বন্ধুর বাসায় বন্ধু নাই, বন্ধুর স্ত্রী নাই, বন্ধুর লোকজন নাই, তারপর তার ঘড়িটা তার ইয়াটা তুলে নিয়ে চলে আসেন ওয়ানলি বিকজ সে ভালো প্রোটেক্টেড না আপনার ভাষায়, আপনি তার থেকে নিয়ে আসবেন না? এটা হচ্ছে যে ভাই পুরুষ হিসাবে মানে আর একটা কথা খুব চলে যে ভাই সব পুরুষ এরকম না। ভাই সব পুরুষ এরকম না মানে কি? আবার আপনার বাসায় কোরআন শরীফ নাই, আপনার বাসায় হাদিস নাই, আপনি দেখেন না যে আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না, আপনি আল্লাহরে ভয় পান না, আপনি ভয় পাবেন হচ্ছে কোনো একটা পলিটিক্যাল লিডারের কোনো একটা জায়গাকে, শফিক রহমান বা তারেক রহমানকে। আপনি কোন আইন চান? আইন করে আপনি কি করবে? তাহলে এটা সমাধান কি? এটা কেমনে? এটা ঠিক হবে কেমনে? এটা ঠিক হইতে হইলে ভাই আমাদের সমাজটাকে ফিরায় আনতে হবে। রাষ্ট্র নিজেদের স্বার্থ গোষ্ঠীতন্ত্র করতে করতে আমরা সমাজটাকে মেরে ফেলছি তোরে ভাই। আপনি দেখেন যখন এরকম কোনো একটা ঘটনা ঘটতেছে তখন আমরা খুঁজতেছি ওই লোকটা যে অপরাধটা করছে সে আসলে কোন দল করতো। ভাই ওর দলরে কইছে যে এটা গিয়া কর গিয়া। আমরা এই গোষ্ঠীতন্ত্রটা কেন করি? এবং তারপর আমি একটা
মত্ত উল্লাসে মাইতা উঠবো যে ও তো ওই দল করতো, এই জন্য ওরা ও এরকম করছে। ভাই কেন আপনার এই গোষ্ঠীটা আপনার আনতে হবে? কেন আপনার দল বাইন্ধা কেন একটা গালি দিতে হবে, বা দল বাইন্ধা কেন একটা লোককে ডিফেন্ড করতে হবে? কারণটা কি? একটা অপরাধ হিসাবে দেখে এইটার কারণ অনুসন্ধান করা বা সোসাইটিটার ওই সেফটি নেটটা আবার ফিরায় নিয়ে আসার কোনো সুযোগ কি আমাদের আছে আসলে? আমরা প্রত্যেকবার এই ধরেন আজকে এই মেয়েটাকে নিয়ে, তার আগের দিন আরেকটা মেয়েকে নিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের সময় আরেকটা মেয়েকে নিয়ে, তার আগের দিন দুইটা ছেলেকে নিয়ে, আরেকটা ছেলেকে নিয়ে, এগুলো আমরা বলতেই থাকবো। আমাদের প্রধানমন্ত্রীরা তার বাসা ভিজিট করতে থাকবেন, চলতে থাকবে। আপনি ওই বাচ্চাটার মানে আমার কাছে খুব নিষ্ঠুর মনে হয়েছে। আমি ওই বাচ্চাটার বাবা, অনেকগুলি ক্যামেরা তার দিকে এরকম তাক করা ছিল, অনেকগুলি ক্যামেরা, অনেকগুলি লাইট। এক পর্যায়ে উনি বলছে যে ভাই আমার ভাল লাগতেছে না, আপনার লাইটটা একটু নিবান। বিচার প্রসঙ্গে উনি বলছে যে আপনারা বিচার করতে পারবেন না, এই জন্য আমি বিচার চাই না। আপনারা বড়জোর 15 দিন এটা নিয়ে কথা বলবেন, তারপর আর এটার মধ্যে নাই। কেন তার কাছে এরকম কেন মনে হচ্ছে বলেন তো? এবং তার মনে হওয়াটা আমাদের সবার মনে কেন হইতেছে বলেন তো? এটার কারণটা কি? উনি যিনি অপরাধ করছেন উনি কি খুব ক্ষমতাবান একজন? উনি কি খুব একজন এরকম যে উনার বিচার করতে গেলে 10টা ভাবে, মানে 10টা জায়গা থেকে খুব চাপ আসবে, প্রেশার আসবে, আন্তর্জাতিক একটা সমস্যা হয়ে যাবে, এরকম? তা কিন্তু না। উনি একজন সাধারণ মানুষ, আমার আপনার মতোই একজন সাধারণ মানুষ। উনার বিচার করার ক্ষেত্রে তো কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না, কোনো একটা ভয় থাকার কথা না, কোনো একটা আশঙ্কা থাকার কথা না। তারপরেও যে আমাদের মধ্যে এই শঙ্কা, তারপরেও যে এই ভিকটিম বাবার মনে এই শঙ্কা, এবং সেই শঙ্কাটা আমাদের সবার, এটার কারণটা কি আসলে? এইটার কারণটা হচ্ছে একটা সমাজ বোঝা যায় বা চেনা যায় এইটার অন্যান্য উদাহরণ বা দৃষ্টান্ত দিয়া। উনার মনে এই বিচার হবে না এটা মনে হইতেছে উনার আগের পরের বিভিন্ন ঘটনা দিয়া, উনার মিডিয়াতে উনি যেসব খবর দেখতেছেন বা পড়তেছেন সেসব খবর দিয়া, আমরা যেগুলি জানতেছি বা পড়তেছি সেগুলি দিয়া। আমাদের দেশে বিচার বিভাগটা কিরকম জানেন? বিচার বিভাগটা হচ্ছে এরকম যে আমি আমার কথাই বলি। আমি যখন তার কাছে জানতে চাইলাম যে ভাই আমার কাছে তো মনে হচ্ছে যে এটাতে আপনার জামিন দেওয়া উচিত ছিল, আপনি জামিন দিলেন না কেন? ওই বিচারক বলতেছেন যে আপনি জানেন আমি দেওয়ার আগেই আদালতে এই হুমকি দেওয়া হয়েছে যে তাকে আসলে জামিন দিলে আমার এই সমস্যা হবে, তো এই জন্য আপনি জামিন দিবেন না? বলে যে না ভাই আমি এই রিস্ক নিব না। তাহলে রিস্কটা কে নিবে? আপনি কি জানেন আমাদের দেশে বিচার বিভাগটার বিচার ব্যবস্থা অনেক ক্ষেত্রেই ক্ষমতার বা জনতুষ্টির দিকে তাকায় থাকে? তাহলে আপনি একটা বিচার সিস্টেম, একটা বিচার ব্যবস্থা কেমনে রাখবেন? যার ক্ষমতা আছে তার বিচার একরকম হবে, যার ক্ষমতা নাই তার বিচার আরেক রকম হবে। আমাদের এই বড় বড় এক একটা, মানে আপনি যদি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টের 2টা বিভাগ আছে, একটা হাইকোর্ট বিভাগ, একটা অ্যাপিলেট ডিভিশন। প্রতিটা বিভাগে যে ঘর আছে তার সিলিং অনেক উঁচু, আরও একটু উঁচু জায়গায় বিচারকরা বসেন। কেন জানেন? বিচারকরা আরেকটু উঁচু জায়গায় বসেন কারণ বিচারকরা একটু উঁচু জায়গা থেকে ব্যাপারটা একটু দেখতে চেষ্টা করেন, কিন্তু তা হয় না। আমাদের পারসেপশন হচ্ছে বিচারকেরা মানে খুব উঁচু জায়গা থেকে ব্যাপারটা দেখতে পান না, তারা জায়গাটা দেখতে পান হচ্ছে ক্ষমতার জায়গা থেকে। তারা দেখেন হচ্ছে যে আমরা কিভাবে বিচার ব্যবস্থাটাকে দলিত, মথিত, আমাদের মতো করে কাস্টমাইজ হইতে দেখি সেটার উপর। সেই জন্য ওই ভদ্রলোকের বিচারের উপর আস্থা নাই। আপনাদের কি মনে পড়ে যে একজন প্রকাশক খুন হওয়ার পরে তার অধ্যাপক পিতাও প্রায় সেম কথা বলেছিলেন বা একই কথা বলেছিলেন যে আমি বিচার চাই না? একজন প্রকাশক, উনাকে প্রকাশ্যে উনাকে মেরে ফেলা হয়েছিল, খুন করা হয়েছিল। উনার পিতা যিনি একজন অধ্যাপক, তিনি বলছিলেন আপনারা বিচার করতে পারবেন না। তখন আওয়ামী লীগের আমল। উনি বলছিলেন আপনারা বিচার করতে পারবেন না, আমি বিচার চাই না। তো একই কথা তার কাছে। মানে আপনি যদি সমাজটা দেখেন, আপনি যদি আমাদের অবস্থানগত জায়গা থেকে দেখেন, যে আপনি হন অধ্যাপক, হন আপনি অন্য কোনো কিছু করেন, হন আপনি, আপনার কাছে যখন ব্যাপারটা আসে তখন আপনি জানেন যে আপনি বিচার পাবেন না আসলে। কারণ এই বিচার ব্যবস্থাটা একরকম রাখতে হইলে বা বিচার ব্যবস্থাটাকে বিচার ব্যবস্থার মতো রাখতে হইলে আমাদের সবার সেই বিচার বিভাগের উপর, বিচার ব্যবস্থার উপর আস্থাও দরকার, বিশ্বাসও দরকার, আমাদের এটার উপর একটা ভরসাও রাখা দরকার। আমাদের আসে বিচার বিভাগের উপর ভরসা। আমরা জানি না যে বিএনপি ক্ষমতা থাকলে বিচার কেমন
কোন পক্ষে কোনটার রায় হবে আমরা জানি না। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে কোন পক্ষে কেমনে রায় হবে আমরা জানি না। যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার বা অন্তরীণ সরকার যে নামেই ডাকেন, উনি ক্ষমতা থাকলে কোনটা কেমনে রায় হবে? আপনাদেরকে কোনো রায় সারপ্রাইজ করে? ও এই সরকার আমলে এরকম একটা রায় দিয়ে দিল, এটা সারপ্রাইজ করে কাউরে? জীবনে কোনোদিন সারপ্রাইজ হন আপনারা রায় দেখে? আপনারা কোনোদিন এরকম টেনশনে পড়েন আগামীকাল ওই জিনিসের রায় দিবে, এটা কি রায় হবে আমি জানি না? আপনাদের জানার বাইরে কোনো রায় হয় দেখছেন কোনো সময়? যে মামলায় 15 বছর 20 বছর ধরে একজনের জামিন দূরে থাক, মানে মানে তারে পারলে ওই সময় ফাঁসি দিয়ে দেয়, সেই মামলায় জামিন নিতে 15 মিনিট লাগে, জাস্ট ক্ষমতাটা একটু পাল্টাইলে, তাই না? আপনারা সত্যি কথা বলেন তো, মানে আপনারা কোন বিচারের রায়ে আপনারা সারপ্রাইজ হয়েছেন? গত 5 বছরে 10 বছরে 15 বছরে আপনি একটা নতুন ইনসাইট পাইছেন, ও আচ্ছা 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 বিচারকরা তাহলে এই জিনিসটা খেয়াল করেছেন, আমি তো খেয়াল করি নাই, আচ্ছা তাহলে এইটাই বোধহয় এটা বিচার হয়েছে। দেখছেন আপনারা এরকম? তো এই বিচারের উপরে তার আস্থা থাকবে কেন? এখন আবার আপনারা যখন বিচার করতে চাইতেছেন, দেখেন আপনারা কি সাজেস্ট করতেছেন। ইয়ার মধ্যে আপনারা সাজেস্ট করতেছেন তাকে মাইরা ফেলবেন, কাইটা ফেলবেন, প্রকাশ্যে তারে এই করবেন সেই করবেন।